যে আমাদের কথা প্রশাসন শুনতেছে না, দেখতে পাচ্ছে আর্মস অ্যামুনিশন আসতেছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে শেখ হাসিনার বিয়ে পর্যন্ত দিতে চাইছিল, এই কথা সালাউদ্দিন কাদের চৌধুরী নিজে বলছেন। আনকোট করে অনেক কিছুকে ফ্রেম করা যায়। উনি কিন্তু প্রথমেই বলছেন, কথাটা দেখেন, আপনার আগের উত্তরটা আমার একটু দেওয়া উচিত, তারপর সাধারণ ভাইয়ের কথা আসতেছে। সেটা হচ্ছে আপনি আগে বলছিলেন না ইন্ডিয়া কেন জামাতের সাথে একটা আইডিওলজিক্যালি কিন্তু ইন্ডিয়ার একটা সমস্যা আছে, এবং ইন্ডিয়া কখনো সবসময় জামাত ইসলাম বা ইসলামী দলগুলোকে রাইটিস্ট বলে, এবং সেজন্য দেখবেন যে ইন্ডিয়ার সমস্ত পেপার পত্রিকা টিভিতে খুঁজলে দেখবেন যে বাংলাদেশটা এখন রাইটিস্টের কি হচ্ছে, উদ্ভব হচ্ছে। এই যে তাদের যে কনসেপশন। সেকেন্ডলি একটা কি 1971-এ বাংলাদেশ জামাত ইসলাম বারবার একটা কথা বলেছিল, আমাদের মুক্তিযুদ্ধটা হতে হবে আমাদের মধ্যে দিয়ে, এবং এই মুক্তিযুদ্ধের স্বাদটা আমাদের পেতে হবে। এই মুক্তিযুদ্ধের স্বাদটা আমরা কিন্তু পাইনি, এটা ভারত কিন্তু ছিনতাই করে নিয়ে গেছে, সেই জন্যই কিন্তু 36শে জুলাই আসছে। দ্বিতীয় যে কথাটা বললেন যে দেখেন যারা এন্টি ইন্ডিয়ান, সালাউদ্দিন কাদের চৌধুরী এন্টি ইন্ডিয়ান বলে কিন্তু তাকে ফাঁসিতে ঝুলাই দিল, তাই কখনোই ইন্ডিয়ার মধ্যে পায়নি। মানবতা বিরোধী অপরাধ মামলা বলে দিচ্ছে আপনাকে, মানবতা বিরোধী অপরাধ ফজলুল কাদের চৌধুরী সাহেব, ওনার বাবা সেই সময় সবকে সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে শেখ হাসিনার বিয়ে পর্যন্ত দিতে চাইছিল, এই কথা সালাউদ্দিন কাদের চৌধুরী নিজে বলছেন। আর মানবতা বিরোধী অপরাধের মামলাগুলো সাজানো কি সাজানো না সেটা অ্যাপিলেট ডিভিশন অলরেডি রায় দিয়ে দিছে, এবং স্কাইপি কেলেঙ্কারির পরে যদি বলা হয় যে এইগুলো মানবতা বিরোধী মানে অপরাধ, তাহলে আর কিছু বলার নাই। এবং সেখানে জামাতের যতগুলো নেতাকে আপনারা ফাঁসি দেওয়া হলো, এবং আরেকটা জিনিস দেখেন ফাঁসির বাইরে কিভাবে মারলেন ইলিয়াস আলীকে। আর ইলিয়াস আলীর কি ছিল? ইলিয়াস আলীর একটাই কথা ছিল, সিলেটের ওই বর্ডার দিয়ে তিনি কোনোভাবে অস্ত্র এগুলো আনতে দিচ্ছিল না, সো সে ওইখানে প্রতিবন্ধকতা ছিল, অতএব তাকে তুলে দাও, কারণ তাকে তো আর মানবতা বিরোধী অপরাধের আপনি ফেলতে পারতেছেন না। সো ইন্ডিয়ার অ্যাসাইনমেন্টটা কি ছিল, যে যারা যারা এই বাংলাদেশকে করদ রাষ্ট্রে পরিণত করার বিরোধিতা করবে তাদেরকে এক্সটিংগুইশ করে দাও। সেজন্য প্রথম ধাপে ছিল জামাত ইসলাম, এবং এইটার কেন এটা কি জামাত কি আসলে যুদ্ধ বিরোধিতা ছিল? বিরোধী ছিল। এবার আপনাকে বলি, জামাত ইসলাম বাংলাদেশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটা বিরোধিতা রাজনৈতিকভাবে যে বিরোধিতা করছিল এই বিষয়ে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই, কিন্তু এটা ছিল রাজনৈতিক ভুল। কিন্তু আজকে 53 বছর পরে এসে দেখা যাচ্ছে যে না, শেখ সাহেব এবং হাসিনার যুদ্ধের উদ্দেশ্য ছিল এ দেশটাকে ইন্ডিয়ার করদ রাজ্যে পরিণত করা। কিন্তু তারপর আমি বলবো যে জামাতে ইসলাম যখন পাকিস্তান আর্মি এদেশের সাধারণ মানুষের উপরে ব্রুটাল আক্রমণ শুরু করলো, তখন জামাত ইসলামের ওই স্ট্যান্ডিং নেওয়াটা উচিত হয়নি, এটা তাদের রাজনৈতিক ভুল। ভুল আর অপরাধের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনি কিন্তু বিচার করছেন 73 সালে, সেখানে দেখেন যে কতজন আওয়ামী লীগ, শেখ সাহেবের নিজের চাচা রাজাকার হিসাবে তাকেও বিচারের আওতায় নিয়ে আসা হলো। আপনি রাশেদ খান মেননের বাবাকে নিয়ে আসা হলো, কাকে নিয়ে আসা হয়নি। এবং তাকে যদি আমি আপনাকে একটা পরিসংখ্যান বলি, যে পরিসংখ্যানটা দেখেন যে ইউ উইল বি অ্যামেজ যে জামাত ইসলাম, আচ্ছা তখন বৃহৎ দল জামাত ইসলামও না, তখন বৃহৎ দলকে মুসলিম লীগ। এবং একটা দেখেন আমি বলে দিই, যখন মন্ত্রিসভা গঠন করা হলো, এই মন্ত্রিসভাটা ছিল তো মালেক সাহেবের মন্ত্রিসভা। মালেক সাহেবের মন্ত্রিসভায় ডক্টর আব্দুল মোতালেব মালেক মুসলিম লীগ, আবুল কাসেম মুসলিম লীগ, নেওয়াজ আহমেদ মুসলিম, এটা কিন্তু 71 সালে যে সরকার গঠন করলো টিক্কা খানের সময়, মুজিবুর রহমান মুসলিম লীগ, ওবায়দুল মজুমদার আওয়ামী লীগ, শামসুল হক আওয়ামী লীগ, ওংসাংপ্রু চৌধুরী আওয়ামী লীগ, এস এম সোলাইমান কৃষক শ্রমিক পার্টি, মৌলানা মোহাম্মদ ইসাক নিজামে ইসলাম, জসিমউদ্দিন সরকার পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, এ কে এম মোশাররফ পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, এ কে এম ইউসুফ পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, আব্বাস আলী খান জামাত ইসলাম, এরা হচ্ছে সব মিনিস্টার। 71 সালে যে ক্যাবিনেট ছিল, সে ক্যাবিনেটের 14 জনের মধ্যে 5 জন মুসলিম লীগের, 3 জন আওয়ামী লীগের, 3 জন পাকিস্তান ডেমোক্রেটিক লীগের, 1 জন জামাত ইসলামের। তাহলে এবং ওই যে পরিসংখ্যানটা আপনাকে দিতে চাইলাম, 2019 সালে যখন শেখ হাসিনা ইয়াটা তৈরি করলেন, কি তৈরি করলেন, যে রাজাকারের তালিকাটা তৈরি করলেন, সেই তালিকাটায় দেখেন যে কে কতজন ছিল। আমি আপনাকে এখন আচ্ছা এই দেখেন, এই তালিকাটা 15 ডিসেম্বর 2019 সালে আওয়ামী লীগ কর্তৃক তৈরি। আওয়ামী লীগের মধ্যে রাজাকার ছিল 8060 জন। বিএনপি আওয়ামী লীগের না বলা হচ্ছিল নাকি? এটাই দেখেন, এটা তো পেপারে। আচ্ছা। এবং বিএনপির মধ্যে 1024 জন, অন্যান্য 879 জন, জামাত 37 জন। আমি এখন ওই জায়গাতে না, আপনাকে ইন্টারপ্রিটেশনটা এইভাবে দিতে হবে। সেটা হচ্ছে আপনি কেন এই 53 বছরে একটা ইস্যুকে জিয়ে রাখছেন কেন?
দেশকে যদি ভাগ করেন, এটা তো ব্রিটিশ নীতি, ভাগ করে এবং শাসন করে। ভাগ করলে আপনার যদি শাসন করাটা কি হয়, উপকার হয়। আপনি এই কেন আপনি সেই সময় কোলাবরেটর অ্যাক্ট দিয়ে যদি জামাত ইসলাম অপরাধ করে থাকতো তার আপনি বিচার করতেন। আপনি এই 17 বছর তো সময় পাইলেন, আপনি তো অনেকের বিচার করলেন না। তো জামাত ইসলাম যদি ওই সময় যদি সত্যি মানবতা বিরোধী অন্যায় করে থাকতো তাহলে তার আপনি বিচার করতেন। আপনি তো বিচার করেননি। আর যতক্ষণ কাউকে বিচার না করবেন তাই কি অপরাধী বলা যাবে? প্রিজাম্পশনটা কি? এভরিওয়ান ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। তাহলে আপনি গিল্ট তো প্রমাণ করতে হবে। এবং আমি আপনাকে এই ডকুমেন্ট সব থেকে দেখালে এখন মিথ্যাচার করা হচ্ছে মুক্তিযুদ্ধকে নিয়ে। এদেশের সবাই মিলে আমরা, এবং এটা কোথায় পাওয়া গেছে জানেন? এম আর আক্তার মুকুলের বই থেকে। এম আর আক্তার মুকুলের যে চরমপত্র বই, সেই বই 330 নম্বর পাতায় দেওয়া আছে। আর সাজান ভাইয়ের কথাটা কেন বললাম, সাজান ভাই বলছে কি, বর্ডার দিয়ে কি আসতেছে? অস্ত্র আসতেছে, এবং বর্ডার দিয়ে টাকা আসতেছে। এই যে আপার সাথে আমাদের কেন আছে? তারেক জিয়ার জীবন হুমকি কার জন্য? ইন্ডিয়ার জন্য। আমাদের নির্বাচন যদি আপনি বলেন অনিশ্চিত, কার জন্য? ইন্ডিয়ার জন্য। এবং এগুলো সবই করতে চাবে কে? আওয়ামী লীগ এবং ইন্ডিয়া। দেখেন এই মানে এগুলো কথা বললে বাস পুরানা আগুন সন্ত্রাস, এগুলো তো আওয়ামী লীগের দ্বারাই তৈরি। আজকে যখন আপনি এই জিনিসগুলো দেখতেছেন তখন সাধারণ সাহেব কি বলতেছে যে আমাদের কথা প্রশাসন শুনতেছে না, দেখতে পাচ্ছে আর্মস অ্যামুনিশন আসতেছে। তার মানে আপনি যে প্রথমে যেটা বললেন জামাতে ইসলামের লোকজন প্রশাসনে বসে আছে, তার তো সাধারণ ভাইয়ের মতো লোক এ কথা বলে না। তবে তারও একটা জিনিস বলি, সে যেহেতু রাজনৈতিক নেতা, ওই বক্তব্যটা তো উনি দিয়েছেন যে জামায়াত প্রশাসনের আমাদের কথা উঠতে হবে। উঠটা কি জন্য বললো? আপনি ওই প্রথমটুকু তো দিতে হবে। যখন সে বললো ইন্ডিয়া থেকে টাকা এবং অস্ত্র আসতেছে, আমাদের শুনতে চাচ্ছে না, তো আমাদের কথা শুনতে হবে। এই আমাদের এটা কিন্তু রূপক সেন্সে বলতে মানে কি, এই এই সরকারটা, হ্যাঁ এই সরকারটা তো আমাদের সবার না, এই অভ্যুত্থানের সরকার না। তাহলে আমাদের কথা যদি শুনে তাকে শোকজ করলেন, তাহলে উনি না, এটা একটা জিনিস ওনার পরের অংশটুকু দেখেন। ওই যে বলছে পুলিশ আগে পিছিয়ে যেতে হবে, তার মতো রাজনীতিবিদ সরল আপা যাব না। আমরা এরকম জায়গায় সব কথা কি সবসময় বলতে পারবো? যেটা অফলাইন আমরা বলতে পারি সেটা কি রাজনৈতিক নেতা হলে বলা যাবে? তো ভাইয়ের যে পরের অংশটুকুন, যেটা পুলিশ আগে থাকতে হবে পিছনে থাকতে, এটা যতই রূপক করতে বলছে যে ইলেকশন যদি তুমি করতে চাও তাহলে পুলিশকে এরকম স্ট্যান্ডিং এ আসতে হবে, নাহলে তুমি ফ্রি ফেয়ার ইলেকশন করতে পারবে না। জামাত সেজন্য শোকজ দিচ্ছে, সে তার রিপ্লাই দিবেন। এই শোকজ দেওয়ার এই যে বিধানটা কি জন্য, যে তোমার এই বক্তব্য কি জন্য তুমি দিলা, কিসের পরিপ্রেক্ষিতে, সে শোকজ দেন যাতে পরিষ্কার হয়ে যায়।